সো দেখো এইখানেও কিন্তু এই লোকটা বা এই ছেলেটা যে ডব্লিউ পরিমাণ, আমি যদি বলি যে F1 পরিমাণ সে বল দিচ্ছে, যদি একটু অ্যানিমেশন করে দেই যে এই দিকে তার এটা হচ্ছে আমাদের ক্রিয়া বল এবং এইটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। সো ভূমি থেকে কি হচ্ছে, ভূমি থেকে কিন্তু ঠিক F2 এই পরিমাণ তাকে কি করা হচ্ছে, তাকে প্রতিক্রিয়া বল দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং এই ক্রিয়া প্রতিক্রিয়াটা আসলে কি হয়, তোমার সমান বিপরীত হয়। তার মানে আমরাও এইটাকে যেহেতু একটা ডিরেকশন বরাবর তাকে বল দেওয়া হচ্ছে, এই জন্য ভেক্টর রেশি দেবো এবং এখানে আমরা লিখতে পারবো যে F1 সমান সমান হচ্ছে -F2। ওকে, এরপরে ধরো যদি আমরা আরও একটা এক্সাম্পল নিই, এইবার আমরা নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। নিউটনের তৃতীয় সূত্র কী ছিল তোমরা মোটামুটি সবাই জানো। আমরা একটু দেখে নেই, এখানে দেখো বলা আছে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। খুবই ইজি তাই না, এক লাইনের সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সো চলো এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব। ধরো আমার এখানে একটা একটা বাস আছে, আমি তিনটা সিনারিও তোমাদেরকে দেখাবো। একটা বাস রাস্তা দিয়ে চলতেছে, এখন আমি যদি বলি যে এই বাসটাকে এই লোকটা ধাক্কা দিচ্ছে, এই লোকটা কি করতেছে, বাসকে একটা ফোর্স দেওয়ার চেষ্টা করতেছে বা ধাক্কানোর চেষ্টা করতেছে, বাসটাকে তার অবস্থার পরিবর্তন করতে চাচ্ছে। তাহলে দেখো এইখানে এই লোক কর্তৃক যে প্রযুক্ত বল, লোকটা একটা বল দিচ্ছে বাসটাকে নাকি, এই যে লোকটা সে কি করতেছে, এই বরাবর বাসকে কি করতেছে, একটা ফোর্স দিচ্ছে, যাকে আমরা বলতে পারি হচ্ছে F1 বল। ওকে, ঠিক বাসটাও কিন্তু এই লোকটাকে কি দেবে, একটা বল দেবে, যাকে আমরা বলি হচ্ছে F2 বল। নিউটন যেটা বললো যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তার মানে এখানে কিন্তু আমরা বুঝতেছি যে এখানে ক্রিয়া বল কোনটা, ক্রিয়া বল হচ্ছে এই লোকটা বাসকে যেই বলটা দিচ্ছে, আর প্রতিক্রিয়া বল কোনটা, এই বাসটা এই লোকটাকে যেই বলটা দিচ্ছে। এখন বলছে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এই যে বলটা, এই বলটা আসলে কি সমান এবং বিপরীত। সো আমরা দেখতেছি যে দেখো ক্রিয়া বলের ডিরেকশন হচ্ছে ঠিক এই বরাবর, এই দিকে দিচ্ছে, মানে আমি যদি একটু অ্যানিমেশন করে দেখাই, তো ক্রিয়া বলের ডিরেকশন কোন কি বরাবর, এই বরাবর, ঠিক আছে, এইভাবে দিচ্ছে। আর প্রতিক্রিয়া বল দেখতেছো যেটা, এটা ডিরেকশন কি বরাবর, এই বরাবর, ঠিক আছে। সো দেখো ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এই বলটা আসলে কি, এই বলটা বলছে সমান এবং বিপরীত। তার মানে আমরা কিন্তু এখান থেকে লিখতেই পারি যে F1 এটা হচ্ছে ক্রিয়া বল, সমান সমান হচ্ছে F2 এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। কিন্তু এইখানে কি হবে, এখানে একটা নেগেটিভ সাইন আসবে, কেন, কারণ বিপরীত আমরা বুঝেছি, যেহেতু ডিরেকশন আছে একটা নির্দিষ্ট দিকেই কিন্তু বলটা দেওয়া হচ্ছে, এই জন্য আমরা এই বলকে বলি হচ্ছে তোমার কি বল, একটা ভেক্টর রাশি আর কি, তাই তো, আমরা ভেক্টর রাশি দেব। সো এই সেমভাবে দেখো আমরা যদি আরও একটা এক্সাম্পল নেই, ধরো যে এই যে একটা ছেলে, স্কুল বয়, সে কি আছে, সে হচ্ছে ধরো একটা সারফেসের উপরে এরকম দাঁড়িয়ে আছে, তার এখানে একটা ভূমি বা তল, একটা তলে সে কি আছে, একটা তলে সে দাঁড়িয়ে আছে। তাহলে নর্মালি চিন্তা করো যে এই ছেলেটা তার একটা ওজন আছে, যেই ওজনটা নর্মালি কাজ করতেছে নিচের দিকে। ওকে, এবং ঠিক এই ছেলেটার নিচ থেকে, ভূমি থেকে একটা প্রতিক্রিয়া বল উপরের দিকে কিন্তু তার দিকে কি করতেছে, মানে প্রতিক্রিয়া দিচ্ছে। সো দেখো এইখানেও কিন্তু এই লোকটা বা এই ছেলেটা যে ডব্লিউ পরিমাণ, আমি যদি বলি যে F1 পরিমাণ সে বল দিচ্ছে, যদি একটু অ্যানিমেশন করে দেই যে এই দিকে তার এটা হচ্ছে আমাদের ক্রিয়া বল এবং এইটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। সো ভূমি থেকে কি হচ্ছে, ভূমি থেকে কিন্তু ঠিক F2 এই পরিমাণ তাকে কি করা হচ্ছে, তাকে প্রতিক্রিয়া বল দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং এই ক্রিয়া প্রতিক্রিয়াটা আসলে কি হয়, তোমার সমান বিপরীত হয়। তার মানে আমরাও এটাকে যেহেতু একটা ডিরেকশন বরাবর তাকে বল দেওয়া হচ্ছে, এই জন্য ভেক্টর রেশি দেবো এবং এখানে আমরা লিখতে পারবো যে F1 সমান সমান হচ্ছে -F2। ওকে, এরপরে ধরো যদি আমরা আরও একটা এক্সাম্পল নেই, যে ধরো একটা সুতার টান, যেটা আমরা বলি টান বল, এই টান বলটা কিন্তু আসলে ক্রিয়া প্রতিক্রিয়া বল। কিভাবে, ধরো আমি এইখানে দুইটা পিলার দিয়ে নিচ্ছি, এই দুইটা হচ্ছে দুইটা পিলার, ধরো এটা একটা পিলার, এটা একটা পিলার এবং এর একটা পিলার। ওকে, দুইটা পিলার, এবং এই দুইটা পিলারের সাথে যদি আমি এইখানে একটা লাল সুতা, এরকম একটা লাল সুতা, ধরো আমি যদি এই পিলারটার সাথে বেঁধে দেই, একটা লাল সুতা বেঁধে দেই এখান থেকে ঠিক এই পর্যন্ত,
একটা লাল সুতা বেঁধে দিলাম, তাহলে খেয়াল করলে দেখবা যে এই পিলারটা, দুই পিলারটা, এই পিলারকে কিন্তু এই দিকে টান দিচ্ছে। তার মানে এই যে পিলারটা, এই পিলারটাকে তার টান কোন দিকে হচ্ছে, টান হচ্ছে এই দিকে, ঠিক আছে, এই দিকে টানতেছে। সিমিলারলি এই পিলারকে এই দিকে টানতেছে কেন, আমি সুতা অ্যাড করে দিছি, এটাকে টান বল আমরা বলে থাকি। ওকে, তাহলে এখানে খেয়াল করলে আমরা দেখব যে এই জায়গাতে যদি এইটা T1 টান বল হয়, এটা যদি T2 টান বল হয়, তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি যে T1 টান বল সমান সমান হচ্ছে -T2 টান বল। ঠিক আছে, সো এইটা কিন্তু হচ্ছে নিউটনের তোমার কি তৃতীয় সূত্রের কিছু এক্সাম্পল। আই থিঙ্ক তোমাদের সূত্রগুলো ক্লিয়ার যে কিভাবে আমরা নিউটনের তৃতীয় সূত্রটা এক্সপ্লেন করতে পারি। সো এরপরে চলো আমরা হচ্ছে একটা জিনিস নিয়ে একটু চিন্তা করি। তো ধরো প্রথম এক্সাম্পল নিয়ে আমরা চিন্তা করি যে এই যে লোকটা এই বাসটাকে কি করতে ধাক্কাচ্ছে, কিন্তু আদৌ কি বাসটা কি সরবে, এই জায়গা থেকে সরবে? বাসটা কিন্তু সরবে না। কেন সরবে না? কারণ হচ্ছে যে এই বাসের এইখানে যে তলে আছে, এই তলে কি আছে, এই তলে একটা ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল আছে। সো বাসের ঘর্ষণ বলটা কিন্তু অনেক বেশি, বা ঘর্ষণটা কিন্তু অনেক বেশি। এখন যদি এই লোকটা বাসের যে পরিমাণ ঘর্ষণ আছে এর থেকে বেশি বলে প্রযুক্ত করতে পারে, তাহলেই কিন্তু বাসটা গতিশীল হবে, আদারওয়াইজ কিন্তু বাসটা গতিশীল হবে না। ঠিক আছে, সো নিউটনের যে সূত্রটা, তৃতীয় সূত্র, এখান থেকে কিন্তু আমরা এই ঘর্ষণের কনসেপ্টটাও পাই, যে ঘর্ষণের বল যেটা, এটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে কোন একটা বস্তুর ভরের উপরে। কোন একটা বস্তুর ভর যত বেশি হবে তার ঘর্ষণ কিন্তু বেশি হবে। ঠিক আছে, যেমন ধরো এই ছেলেটার এই জায়গাতে খেয়াল করলে দেখবা এই ছেলেটারও কিন্তু এখানে একটা ঘর্ষণ আছে, একটা ঘর্ষণ বল আছে। সো এই ঘর্ষণ বলটার উপরেই কিন্তু সে কি আছে, দাঁড়িয়ে আছে। এখন এই ছেলেকে তুমি ধাক্কা দিচ্ছ, হ্যাঁ এভাবে ধাক্কা দিচ্ছ। এখন ধাক্কা দেওয়ার ফলে তুমি দেখো ছেলেটা নড়তেছে না, তার মানে এইখানে যে ঘর্ষণ বলটা আছে এই ছেলেটার, এই ঘর্ষণ বলের সমান পরিমাণ তুমি কিন্তু প্রযুক্ত বল দিতে পারো নাই। এই জন্য এই ছেলেটা এখানে স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে। যদি তুমি এই ছেলেটাকে তার ঘর্ষণ বল থেকে বেশি পরিমাণ ফোর্স দিতে পারো, তাইলে কিন্তু এই ছেলেটা এখানে দাঁড়িয়ে থাকবে না, তার অবস্থান কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, সো সেম এইখানে দেখো একটা টান আছে বা টেনশন আমরা বলি, সুতার টান। এখন তুমি যদি টানতেছে, দেখো এই পিলারটা এদিকে টানতেছে, এই পিলারটা এইদিকে টানতেছে। এখন যদি মাঝখানে এই সুতাটা ছিঁড়ে যাবে, এখন এটা সিনারিও কখন হবে, কখন ছিঁড়বে হচ্ছে ওই সময় যখন এর ভিতরে যে টান বলটা আছে, যেটাকে টেনশন বলি, এই টান বলটা যদি তোমার ক্রস করে যায় তোমার এই ক্রিয়া প্রতিক্রিয়া বলটার, তাইলেই কি হবে, তাইলে এই সুতাটা কিন্তু মাঝখান দিয়ে ছিঁড়ে যাবে। ওকে, সো এই হলো মোটামুটি বেসিক মানে ঘর্ষণের এখানে আলোচনাটা আসছে। সো আরেকটা আলোচনা এখানে করি যে লব্ধি বল। সো লব্ধি বলের আলোচনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু ভালো মতো বুঝবা। দেখো এইখানে যে বাসটা তোমরা দেখতে পারতেছো, এই বাসটাকে আমি ধরে নিচ্ছি যে তাকে এই লোকটা একটা ফোর্স দিচ্ছে, এই F1, এই F1 এর মান হচ্ছে 10 নিউটন। ঠিক আছে, 10 নিউটন। আচ্ছা, এবং এই ঠিক বাসটাও এই লোকটাকে একটা ফোর্স দিচ্ছে, যেটাকে আমরা বলি হচ্ছে F2, এটা 10 নিউটন। তাহলে নর্মালি চিন্তা করো যে যদি সমান, আমরা তো মাত্রই বললাম যে সমান এবং কি হবে, বিপরীত বল দেবে। তাইলে সমান এবং বিপরীত বল যদি দেয়, তাহলে যদি আমরা এইটার মান বসিয়ে দেই যে এখানেও 10 হবে আর এখানে কি হবে, এখানে হবে -10। তাহলে দেখো 10 -10 আসলে কি হয়ে যায়, কাটাকাটি হয়ে কিন্তু ভ্যালুটা শূন্য চলে আসে। তার মানে কি, তার শূন্য শূন্য আসলে এখানে আসলে কোনো ভ্যালু, মানে এটা কি বোঝাচ্ছে আসলে শূন্যটা, আসলে মানে যদি নর্মালি বোঝো তাইলে বুঝতে হবে যে এই শূন্য হওয়ার কারণে আমরা বলতে পারি যে এই বাসটা কিন্তু এখান থেকে সরবে না, তাই না? এই ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন। ভিন্ন কেন? কারণ তাহলে যখন একটা বাস ধরো ধাক্কা দেওয়ার পরে সরে যাচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে, তখনও কিন্তু শূন্যই হবে। বাসটার যখন বোঝো অবস্থার পরিবর্তন যখন হচ্ছে না, তখন এর ভ্যালু শূন্য। আবার যখন বাসটার অবস্থার পরিবর্তন হয়ে যাবে ধাক্কার ফলে, তখনও কিন্তু ভ্যালু শূন্যই হবে। কেন? কারণ আমরাই সূত্রে পড়ছিলাম যে সমান এবং বিপরীত তোমার বল এখানে কাজ করবে। তার মানে গতিশীল হইলেও তার ভ্যালু শূন্য, না হইলেও শূন্য। ঠিক আছে, সো এই জিনিসটা আসলে কেমন, এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা এখানে লব্ধি নিয়ে চিন্তা করতে পারবো না। লব্ধি বল যাকে আমরা বলি, লব্ধি বল নিয়ে আমরা কি করতে পারবো না, চিন্তা করতে পারবো না। কেন লব্ধি বল নিয়ে চিন্তা করতে পারবো না এখানে? কারণ হচ্ছে যে লব্ধি বল নিয়ে আমরা কখন চিন্তা করব, যদি একটা বস্তুর উপরে তোমার এই ফোর্সটা বা তোমার বলটা হচ্ছে দুইটা কাজ করে, তাহলে আমরা লব্ধি বল নিয়ে চিন্তা করতে পারবো, আদারওয়াইজ পারবো না। যেমন ধরো যদি আমি বলি যে আমার এখানে একটা ফুটবল আছে, আমার এখানে একটা ধরো একটা ফুটবল আছে, বড় একটা ফুটবল দিলাম। এখন এই ফুটবলটার উপরে তোমার এইখানে
বল দেওয়া হচ্ছে। সো একটা বল দিচ্ছে এই দিকে আর একটা বল দিচ্ছে ধর নিচ থেকে এই দিকে, ঠিক আছে? তাহলে খেয়াল করলে দেখবা যে এই বলটার উপর দুইটা বল প্রযুক্ত হচ্ছে এবং এই বলের মধ্যে কি পাওয়া যাচ্ছে, একটা থিটা কোণ পাওয়া যাচ্ছে, থিটা কোণ পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা লব্ধি বল বের করব, অর্থাৎ একটা বস্তুর উপরে যদি একাধিক বল প্রযুক্ত হয় তাহলেই আমরা লব্ধি বলটা পাবো, আদারওয়াইজ আমরা লব্ধি বল কিন্তু বের করব না। সো এইখানে দেখো যে আমরা এখানে লব্ধি বলটা কেন বের করতেছি না, কারণ হচ্ছে যে এই যে বস্তুটা দেখতেছো এই বস্তুর উপরে কিন্তু তোমার দুইটা বল প্রযুক্ত হয় নাই, একটার উপরে ক্রিয়া বল প্রযুক্ত হয়েছে আর একটার উপরে প্রতিক্রিয়া বল প্রযুক্ত হয়েছে। তার মানে হচ্ছে দুইটা বস্তুর উপরে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে একটা বল প্রযুক্ত হয়েছে, দুইটা বল প্রযুক্ত কিন্তু হয় নাই অ্যাট এ টাইম। এই জন্য আমরা এই জায়গাতে লব্ধি কি করতে পারবো না, লব্ধি কিন্তু চিন্তা করতে পারবো না। তার মানে আমরা এখানে একটা বেসিক শিখলাম যে লব্ধি আসলে চিন্তা করতে হয় কখন, লব্ধি চিন্তা করতে হয় যখন তোমার একটা বস্তুর উপরে দুইটা বল প্রযুক্ত হবে এবং এদের মধ্যবর্তী একটা কোণ তৈরি হবে, তখন আমরা এটা লব্ধি বের করতে পারবো। কিন্তু একটা বস্তুর উপরে যদি একটা বলে প্রযুক্ত হয়, যেটা এখানে হয়েছে যে ক্রিয়া অথবা প্রতিক্রিয়া, তাহলে এইখানে কিন্তু লব্ধি বল চিন্তা করতে আমরা পারবো না। ওকে, আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার।